চূড়ান্ত বিজয়ের আর মাত্র 2 দিন। একে একে শত্রুমুক্ত হতে শুরু করেছে প্রিয় মাতৃভূমি। মুক্ত বাতাসে মাথা উঁচিয়ে ওড়ার অপেক্ষায় লাল সবুজের নিশান। বাংলাদেশের পতাকা আমাদের পতাকা। পৃথিবীর বুকে অভ্যুদয়ের ক্ষণ গুনছে 56,000 বর্গমাইল। গাঙ্গে ও বদ্বীপের নরম পলিমাটিতে সিংহের গর্জন তুলছে 7.5 কোটি। হাত ছোঁয়া দূরত্বে স্বাধীনতা, ঠিক সেই সময়। পাকিস্তানি হানাদার ও তার সহযোগীরা শেষ কামড় বসানোর চেষ্টা করছে কাঙ্ক্ষিত স্বাধীনতায়। তাদের এ দেশীয় দোসর আলবদর আল শামস রাজাকাররা খুঁজে খুঁজে বের করছে 9 মাসের যুদ্ধে কারা যোগান দিয়েছে সাহস। কোটি বাঙালি রাষ্ট্র থেকে মুক্তিযোদ্ধারা যখন রাইফেল হাতে রণাঙ্গনে মৃত্যুর সাথে লড়ছিল, তখন শিল্পী, সাহিত্যিক, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসকরা লড়ে গেছেন কলমে, কণ্ঠে, বুদ্ধিতে। সেই বুদ্ধিবৃত্তিক মুন্সিয়ানা হয়ে উঠেছিল সম্মুখ সমরের যোদ্ধা আর সাধারণ মানুষের অনুপ্রেরণা। এমন কতজন সূর্য সন্তান হারিয়েছে বাংলাদেশ, তার হিসেব নেই। তবু শহীদ বুদ্ধিজীবী দিবসে কয়েকজনকে স্মরণ করিয়ে দিতে চাই শ্রদ্ধা ভরে। ঢাকার শান্তিনগরের চামেলিবাগ। গভীর রাতে দরজায় কড়া নড়ে উঠল, ঠক ঠক আওয়াজ। সেই দিন 10 ডিসেম্বর 1971 সাল। কে? জিজ্ঞেস করতেই বাড়িওয়ালার উত্তর, শাহিন, দরজা খোলো। দরজা খুলতেই কয়েকটি উদ্ধত রাইফেলের সামনে শাহিন। সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনকে খুঁজতে এসেছে এরা। বাড়িওয়ালাকে বন্দুকের নল ঠেকিয়ে নিয়ে আসা হয়েছে। সবার মুখে কাপড় বাঁধা। সেই সময় তিনি দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক। তার ঠকবাছিতে গাউজার, অধুনা রাজনীতির কয়েকটি অধ্যায় আর এতদিনের শিরোনামে প্রকাশিত লেখাগুলো মুক্তিযুদ্ধের সপক্ষে তার দৃঢ় অবস্থানের সাক্ষ্য দেয়। ভেতরের ঘর থেকে বেরিয়ে এলেন সিরাজউদ্দিন হোসেন। মুখ ঢাকা লোকগুলো বলল, আমাদের সঙ্গে যেতে হবে। পাঞ্জাবিটাও নিতে দিল না। গামছা দিয়ে চোখ বেঁধে সিরাজউদ্দিন হোসেনকে মাইক্রোবাসে তোলা হয়। রায়ের বাজার কাটাসুরের অসংখ্য গলিত লাশের মধ্যেও তার মরদেহ পাওয়া যায়নি। বলা হয়, সিরাজউদ্দিন হোসেনকে অপহরণের মাধ্যমেই শুরু হয়েছিল পাকিস্তানিদের বুদ্ধিজীবী নিধনযজ্ঞ। 13 ডিসেম্বর 1971। দেশ স্বাধীন হওয়ার মাত্র 3 দিন বাকি। ঢাকার সিদ্ধেশ্বরীর নিউ সার্কুলার রোডে বাড়ির ছাদে বসে লিখছিলেন সাংবাদিক সেলিনা পারভীন। লেখার মাঝেই উঠে গিয়ে ছেলে সুমনের শরীরে তেল মাখিয়ে দিচ্ছিলেন। চুলায় বসানো ছিল রান্না। তখনই বাড়ির সামনে এসে থামে মাইক্রোবাস। একই রঙের পোশাক পরা, কালো কাপড়ে মুখ ঢাকা কিছু আলবদর কর্মী ফ্ল্যাটের দরজায় কড়া নাড়ে। পরিচয় নিশ্চিত হয়ে ধরে নিয়ে যাওয়া হয়। ছোট্ট সুমনের সঙ্গে সেই ছিল মায়ের শেষ দেখা। আর ফেরেননি সেলিনা পারভীন। গুলিবিদ্ধ ক্ষত বিক্ষত মরদেহ পাওয়া গিয়েছিল 18 ডিসেম্বর। পায়ে জড়ানো সাদা মোজাই ছিল চিনে নেওয়ার অবলম্বন। 14 বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছিল সেলিনা পারভীনকে। অনেক চড়াই উতরাই পেরিয়ে নিজেকে গড়ে তুলেছিলেন। 1969 সালে তৈরি করেন সারা জাগানো পত্রিকার শিলালিপি। এক হাতে প্রকাশক ও সম্পাদকের কঠিন দায়িত্ব সামলেছেন। সন্তান, সংসার, পত্রিকা সব সামলে যুক্ত হয়েছিলেন 69-এর গণ অভ্যুত্থানে। 25শে মার্চ নারকীয় তাণ্ডব শুরু হলে এই শিলালিপিকেই অনবদ্য অস্ত্রে পরিণত করলেন তিনি। তাই তো ছিলেন পাকিস্তানিদের নিশানায়। রোজ বিবিসি শোনার অভ্যাস ছিল তার। সেদিনও মাটিতে শুয়ে বুকের ওপর একটি রেডিও রেখে বিবিসি শুনছিলেন আর নীরবে হাসছিলেন। স্ত্রীকে বলছিলেন, আর দেরি নেই, দেশ স্বাধীন হয়ে যাচ্ছে, আর্মিরা সব দেশ ছেড়ে পালাচ্ছে। কারো জীবনের যে নিশ্চয়তা নেই তা মনির চৌধুরী বুঝতে পেরেছিলেন 25শে মার্চ রাতেই। সপরিবারে থাকতেন নীলক্ষেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কোয়ার্টারে। বড় ছেলে ভাষণ চলে যায় যুদ্ধে। ভেতরে ভেতরে ছেলে হারানোর শঙ্কায় ভীষণ মুষড়ে পড়েছিলেন মনির। সুযোগ থাকা সত্ত্বেও পালিয়ে যাননি। ডিসেম্বর মাসের শুরুতে কথা ছিল সবাই মিলে একসঙ্গে ঢাকা ছাড়বেন। তার বোনের পরিবারেরও সঙ্গে যাওয়ার কথা ছিল 14 ডিসেম্বর। দুপুর 12টার দিকে খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন মনির। ঠিক সে সময় পাঞ্জাবি পরা 20-25 বছর বয়সী একদল বাঙালি তরুণ গায়ে শাল জড়িয়ে মনির চৌধুরীকে ডাকতে এলো। একজন বন্দুক বের করে তার পিঠে চেপে ধরল। একবার শুধু শরীর কেঁপে উঠেছিল তার। তিনি চলে গেলেন, একবারও পেছনে ফিরে তাকাননি, আর ফিরেও আসেননি। 15 ডিসেম্বর 1971। দেশ স্বাধীন হওয়ার আগের দিন বিকেল 4:30। পিলখানায় মিত্রবাহিনী বোমা ফেলছে।
সে দৃশ্য দেখছেন ডক্টর আলিম চৌধুরী আর তার স্ত্রী। পাকিস্তানিরা তখন ধরাশায়ী। আলিম চৌধুরী খুব হাসছিলেন। ঠিক সে সময় তাদের বাড়ির সামনে একটি মাইক্রোবাস এসে দাঁড়ায়। আলবদর বাহিনীর সদস্যরা কড়া ভাষায় তাদের ঘরের দরজা খুলতে বলে। পোশাক বদলাতে চাইলে সেই সময়টুকুও তাকে দেওয়া হয়নি। ধরে নিয়ে যাওয়া হয় তাকে। 18 ডিসেম্বর যখন মরদেহ নিয়ে আসা হয়, তখন তার স্ত্রী দেখেছিলেন মুক্তিযুদ্ধে মানুষের জীবন বাঁচানো চিকিৎসক আলিম চৌধুরীর 2 হাত পেছনে রশি দিয়ে, 2 চোখ গামছা দিয়ে বাঁধা ছিল। শরীরের বিভিন্ন জায়গায় ছিল বেয়োনেটের আঘাতের ক্ষত। কথা ছিল কারফিউ শিথিল হলে নিরাপদে আশ্রয় নেবেন, কিন্তু 14 ডিসেম্বর কারফিউ আর শিথিল হয়নি। বিকেলের দিকে মুখ বাঁধা অবস্থায় কয়েকজন তরুণ আসে শহীদুল্লাহ কায়সারের বাড়িতে। তিনি ভেবেছিলেন হয়তো দেশ স্বাধীন হয়ে গেছে, মুক্তিযোদ্ধারা জানাতে এসেছেন। কিন্তু ভিতরে এসে তারা শহীদুল্লাহর হাত ধরে বারান্দায় নিয়ে যায়। স্ত্রী পান্না কায়সার হাত চেপে ধরেছিলেন। শহীদুল্লাহ শুধু একবার বলেছিলেন, ভালো থেকো, আমি আবার ফিরে আসব। ফিরে আসেননি শহীদুল্লাহ। রায়ের বাজার বদ্ধভূমিতে কর্দমাক্ত গর্তে নেমে গলিত বিকৃত মরদেহ উল্টে পাল্টে স্বামীকে খুঁজে ফিরেছেন, কিন্তু মেলেনি শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার। দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু শত্রুদের ছায়া পিছু ছাড়েনি তখনও। সেই ছায়ার খোঁজেই ছিলেন চলচ্চিত্রকার জহির রায়হান। বুদ্ধিজীবীদের হত্যার পেছনে কারা জড়িত ছিলেন সেই উত্তরই হয়তো খুঁজছিলেন তিনি। 1972 সালের 30 জানুয়ারি সকালে টেলিফোনে তিনি খবর পান মিরপুরে শহীদুল্লাহ কায়সার সহ অনেক বুদ্ধিজীবীকে বন্দী করে রাখা হয়েছে। পরিচিত কয়েকজন মুক্তিযোদ্ধাকে সঙ্গে নিয়ে রওনা দেন। সেদিন মিরপুরে কারফিউ ছিল। অপারেশনে যাচ্ছিলেন সেনাবাহিনীর সদস্যরা। বেলা 11:30টার দিকে অতর্কিত হামলা। সেই যে হারালেন আর ফেরেননি জহির রায়হানও। এমন লোমহর্ষক আরো অনেক গল্প ছড়িয়ে ছিটিয়ে আছে এই বাংলার জমিনে। কতজনের তো নামও জানি না আমরা। এত সব প্রাণের বিনিময়ে যে পতাকা, যে মানচিত্রের জন্ম, সেই প্রাণগুলো কিভাবে গেল? কারা চেয়েছিল বাংলাদেশকে মেধাশূন্য করতে? 54 বছর পেরিয়েছে, তবু বুদ্ধিজীবী হত্যাযজ্ঞ যেন আজও মহান মুক্তিযুদ্ধের এক অমীমাংসিত অধ্যায়। কারা এত সুনিপুণ পরিকল্পনা করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের একে একে খুঁজে খুঁজে হত্যা করেছিল, সেই রহস্য আজও অজানা। তারা চলে গেছেন বীরের মতো। আমরা পেয়েছি দেশ, পতাকা, মানচিত্র, মাথা গোজার ঠাঁই। তবে পরিকল্পিত বুদ্ধিজীবী হত্যাকাণ্ড রেখে গেছে এমন অনেক প্রশ্ন, যার উত্তর 54 বছর ধরে খুঁজছে বাংলাদেশ। যতদিন পর্যন্ত সেই প্রশ্নগুলোর উত্তর না মিলবে, ততদিন বারবার হোঁচট খাবে বাংলাদেশের পথ চলা। এই প্রশ্নের উত্তর খুঁজতেই হবে বাংলাদেশকে, আগামীর বাংলাদেশের জন্য।